যে আমাদের দেশের তেরঙ্গা পতাকা, যেটাকে স্যালুট করে আমরা একটা গর্বে বুকটা ভরে ওঠে, সেইটাকে ওরা মনে করে যে বদলে দেওয়া উচিত। দেশের তেরঙ্গা পতাকা অশুভ, কেন না তার মধ্যে 3 সংখ্যা আছে, 3 অশুভ, তাই ওটা অশুভ। 3 অশুভও আমরা মনে করি না, আর তেরঙ্গা পতাকা অশুভও আমরা মনে করি না। যাই হোক, আমার তেরঙ্গা অশুভ তো মনেই করি না, মানে আমাদের গর্বের ধন হচ্ছে আমাদের দেশের জাতীয় পতাকা। ওরা মনে করে যে আমাদের দেশের জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতটা আমাদের দেশে বদলে দেওয়া উচিত। কেন না ওইখানে যে গোটা ভারতের নানান মানুষের কথা যেখানে বলা হয়েছে, গুজরাট ও সিন্ধু, এই যে সমস্ত গোটা দেশের ইন্টিগ্রিটির যে কথা বলা হয়েছে, এই বৈচিত্র্যটাকে ওরা মানে না, যে কারণে ওদের এক দেশ এক নেতা এক দল ইত্যাদি ইত্যাদি যে স্লোগানগুলো যেদিকে, তাতে এই বৈচিত্র্যটাকে ওরা মানে না। তার সঙ্গে সঙ্গে ওরা আমাদের দেশের সংবিধান মানে না। এবারে আমি একটু তাড়াতাড়ি চলে আসি যে ধরুন তাহলে এই আরএসএস যে হিন্দুত্ব ভাবনাকে নিয়ে হিন্দু রাষ্ট্র করতে চায়, আজকে আমাদের সামনে বিপদটা কোথায়? এবারে যদি নরেন্দ্র মোদীর সরকার জেতে, তাহলে ওরা হিন্দু রাষ্ট্রটা করে ছাড়বে। কীরমভাবে করে ছাড়বে? এই যে 1925 সালে আরএসএস তৈরি হয়েছে, তার এটা শতবর্ষে পা দিচ্ছে। 2024 99তম শতবর্ষে পা দিচ্ছে। আরএসএসের পেট থেকে বেরিয়েছে বিজেপি। আরএসএস যখন গান্ধীকে খুন করলো, 48 সালে খুন করে বেআইনি হয়ে গেল, তারপর ওদের একটা মুচলেখা দিয়ে ওরা ছাড় পেল যে আমরা কোনো রাজনৈতিক কাজ করব না, সাংস্কৃতিক কাজ করব। তারপরে যেটা দেখা গেল যে ওদের একটা রাজনৈতিক পার্টি দরকার। তখন 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিয়ে জনসংঘ পার্টিটা তৈরি হয়েছে। তারপর জনসংঘটাও যখন আস্তে আস্তে ক্ষয় হচ্ছে, তখন 1980 সালে বিজেপি, ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল। তাহলে বিজেপির নেতারা, যারা বড় বড় নেতা, তারা সব হচ্ছে আরএসএসের লোক। এই বিজেপির নেতারা তারা ঠিক করেছে যে আরএসএসের শতবর্ষে আমরা যদি জিতে আসি, তাহলে ভারতটাকে হিন্দু রাষ্ট্র করব। তো হিন্দু রাষ্ট্র করবার বিপদটা কোথায়? কেউ যদি মনে করে যে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, তাহলে দেশে প্রায় 80% মানুষ হিন্দু, 79.8% মানুষ হিন্দু, মানে 80% মানুষ হিন্দু। তাহলে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয়, দেশের 80% মানুষের ভালো হবে। তাহলে দেশের 80% মানুষের ভালো হলে তোমার আমার অসুবিধাটা কোথায়? এটা মনে হতে পারে। প্রথম কথা যে ভারতে হিন্দু সবচেয়ে বেশি বলেই ভারতে সবচেয়ে বেশি গরিবও হচ্ছে হিন্দু। আমি কি বোঝাতে পারলাম কথাটা? ভারতে সবচেয়ে বেশি মানুষ হিন্দু বলে বেকারের যন্ত্রণাও সবচেয়ে বেশি হিন্দুদের। যদি 1100 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়, সবচেয়ে বেশি সংখ্যার হিন্দুদেরই সেই গ্যাস কিনতে হয়। ভারতবর্ষে যদি ফসলের দাম বাড়ে, খাবারের দাম বাড়ে, সবচেয়ে বেশি হিন্দুদেরই সেটা করতে হয়। এটা হিন্দু মানুষদেরকে আমাদের বোঝাতে হবে যে দেশের নীতি যদি সর্বনাশা হয়, তাহলে দেশের সব মানুষকে তা প্রভাবিত করে। এবং দেশে যেহেতু হিন্দুর সংখ্যা বেশি, সবচেয়ে বেশি যন্ত্রণায় দিন কাটানো মানুষের সংখ্যা হচ্ছে হিন্দু। এই কথাটা মানুষকে কিন্তু খুব যত্ন করে আমাদের বোঝাতে হবে। 1। 2 হচ্ছে হিন্দু রাষ্ট্র হওয়া মানে ওরা আমাদের দেশের সংবিধানটাকে ছিঁড়ে ফেলে দেবে। কেন? আমাদের দেশের সংবিধান বলেছে দেশটা কেমন। 3টে গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের দেশের সংবিধানে বলা হলো দেশটা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, মানে যেখানে সব ধর্মের মানুষ থাকতে পারবে, সব ধর্মের মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম আচরণ করতে পারবে, এবং এমন কেউ যদি থাকে যে কোনো ধর্ম মানে না, সেও কোনো ধর্ম না মেনেও তার মতামতকে স্বাধীনভাবে সম্মান করে সে বাঁচতে পারবে। এর নাম ধর্মনিরপেক্ষতা, যা ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। 3টে পিলারের ওপরে দাঁড়িয়ে আছে। একটা পিলারের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। 2 গণতন্ত্র, অর্থাৎ বেশিরভাগ মানুষ যে মত দিয়ে যেভাবে তার প্রতিনিধি নির্বাচন করবেন, সেই তার ভিত্তিতে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল।
এর ভিত্তিতে আমাদের দেশ চলবে। আর সেখানে আপনারা দেখেন যে একের পর এক জায়গায় অন্য পার্টি জিতলো, সেখানে তাদেরকে কিনে ভাঙিয়ে এরা সরকার বদল করে দেয়। গণতন্ত্রে এদের ন্যূনতম বিশ্বাস নেই। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রজাতন্ত্র, সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। রিপাবলিক মানে প্রজাতন্ত্র। ভারতের একটু ফোনটা, হ্যাঁ আমি এটা মিটিংয়ে বলছি রে, পরে কথা বলছি। তো প্রজাতন্ত্র মানে হচ্ছে ভারতে সরকার যে নীতি গ্রহণ করবে, যে কোনো পলিসি অ্যাডপ্ট করার সময় প্রজাদের স্বার্থকে প্রাধান্যে রেখে নীতি গ্রহণ করবে। ফলে এর তিনটেই কোনোটা করতে চায় না। মানে হিন্দু রাষ্ট্রে প্রথম কাজ হবে আমাদের দেশের সংবিধানটাকে বাতিল করে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে তাহলে সেই জায়গায় সংবিধান কি হবে? মনুবাদ, মনুসংহিতাকে আমাদের দেশের সংবিধান করা হবে। 3 নম্বর কাজ হচ্ছে হিন্দু রাষ্ট্রে মুসলমানদের কোনো ভোটের অধিকার থাকবে না, খ্রিস্টানদের কোনো ভোটের অধিকার থাকবে না। কেন? আমি আসছি। 4 নম্বর কাজ হচ্ছে হিন্দু রাষ্ট্রে ব্রাহ্মণদের সবার উপরে উৎকৃষ্ট বলে ধরা হবে, আর বাকি সবাইকে তার তুলনায় নিকৃষ্ট বলে ধরা হবে। এটা 4 বললাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এসসি এবং এসটি, শূদ্র যাদের বলা হয়, সেই অংশকে সমাজের সবচেয়ে নিচের তলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো তাদেরকে দেখা হবে, মর্যাদা দেওয়া হবে, সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা দেওয়া হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নারীকে, মহিলাকে ঊনমানবের স্বীকৃতি দেওয়া হবে। ঊনমানব মানে হচ্ছে, কথাটা কারু নতুন মনে হতে পারে, 29 মানে জানেন যে 30-এর চেয়ে কম, 49 মানে 50-এর চেয়ে কম, ঊনমানব মানে মানবের চেয়ে কম, মানে পূর্ণ পুরুষের সমান মানুষ হিসেবে তাকে মর্যাদা দেওয়া হবে না নারীকে। আর তার সঙ্গে বিজ্ঞান মনস্কতা আক্রান্ত হবে, যুক্তিবাদ আক্রান্ত হবে, বস্তুবাদ আক্রান্ত হবে। এগুলো হচ্ছে বেসিক ফিচার অফ হিন্দু রাষ্ট্র। এবারে আমি যে কথাটা বলবো যে হিন্দু রাষ্ট্রে কেন মুসলমান এবং খ্রিস্টানদের ভোটের অধিকার নেই। 1939 সালে আরএসএসের ওই প্রথম নেতাটির নাম বলেছিলাম যে হেগড়েওয়ার, তারপরে যে লোকটি নেতা হয়েছিল, প্রধান নেতা, সরসংঘ চালক বলে, তার নাম হচ্ছে মাধব সদাশিব গোলওয়ালকার, MS গোলওয়ালকার। সেই গোলওয়ালকার একটা বই লিখেছিলেন 1939 সালে, যে বইটার নাম হচ্ছে উই অর আওয়ার নেশনহুড ডিফাইন্ড, আমরা কারা এবং আমাদের জাতিটা কেমন সেটাকে ব্যাখ্যা করলাম। এইখানে বলা হলো এই বইতে যে হিন্দু ধর্মের 3টে শত্রু, মুসলমান, খ্রিস্টান আর কমিউনিস্ট। তাহলে কেন মুসলমানদের ভোটের অধিকার নেই? ওরা যদি ওই তত্ত্ব অনুযায়ী বানায় তাহলে এটা পরিষ্কার হয়ে যায়। কেন খ্রিস্টানদের ভোটের অধিকার নেই? ওদের লজিকে ওরা মনে করছে যে তাহলে যদি হিন্দু ধর্মের শত্রুই তারা হয়, তাহলে হিন্দু রাষ্ট্রে কেন মুসলমানকে ভোটের অধিকার দেব, কেন খ্রিস্টানকে ভোটের অধিকার দেব? আমি আপনাদের বলছি, আমি এদিক ওদিক চোখ যাচ্ছে, 2-4 জন মুসলিম কমরেড আমাদের এখানে আছেন। যদি একটাও মুসলিম কমরেড না থাকতেন, তথাপি একটা কথা আমি বলতাম এবং সেই কথাটা আপনাদের দম নিয়ে অন্য মানুষকেও বলতে বলবো। সেটা হচ্ছে ভারতে মুসলমানদের ভোটের অধিকার নেই বলা মানে গোটা পৃথিবীর সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটার সমান ভারতে মুসলমানদের ভোটের অধিকার কেড়ে নেওয়া। কেন? পৃথিবীতে 195টা দেশ আছে, তার মধ্যে মাত্র 7টা দেশ আছে যে দেশের জনসংখ্যা 20 কোটির বেশি, আর ভারতে শুধু মুসলমানদের জনসংখ্যা 20 কোটির বেশি। তার মানে ভারতে যত মুসলমান থাকে পৃথিবীর 188টা দেশে তত মানুষ থাকে না। আমি কি বোঝাতে বললাম পয়েন্টটা? পৃথিবীতে মোট 195টা দেশ আছে, তার মধ্যে 7টা দেশের জনসংখ্যা 20 কোটির বেশি। 20 কোটি কথাটা বলছি কেন? ভারতে মুসলমানদের সংখ্যা হচ্ছে 20 কোটি। 7টা দেশ কি কি? 1 ভারত, 2 চীন, 3 আমেরিকা, 4 ইন্দোনেশিয়া, 5 পাকিস্তান, 6 নাইজেরিয়া, 7 ব্রাজিল। ব্রাজিলে 21 কোটি জনসংখ্যা, 8 হচ্ছে বাংলাদেশ, 17 কোটি জনসংখ্যা। তার মানে 20 কোটির ওপরে পৃথিবীতে মাত্র 7টা দেশ আছে। তার মানে পৃথিবীর 188টা দেশে জনসংখ্যা লেস দ্যান 20 কোটি। বোঝা গেল?
তাহলে ভারতে যদি বলি যে মুসলমানরা কেউ ভোট দিতে পারবে না, মানে 20 কোটি মানুষ ভোট দিতে পারবে না, তার মানে পৃথিবীর 188টা দেশের সামনে দাঁড়িয়ে যদি বলি যে তুমি রাশিয়া কেউ ভোট দিতে পারবে না, তুমি ইংল্যান্ড কেউ ভোট দিতে পারবে না, তুমি জাপান কেউ ভোট দিতে পারবে না, তুমি ফ্রান্স কেউ ভোট দিতে পারবে না, এই কথা বলার মানে যা 188টা দেশের মানুষের সামনে গিয়ে ভারতে মুসলমানদের ভোটের অধিকার নেই বলার মানে তাই। এই গভীর উপলব্ধিটা যেন আমাদের মধ্যে থাকে। এটা শুধু একটা মামুলি হিন্দু মুসলমানের মামলা না। আমি কি বোঝাতে পারলাম পয়েন্টটা? বোঝা গেল? এবারে ধরুন যে বলছে যে ব্রাহ্মণরা সবার উপরে থাকবে, উৎকৃষ্ট, বাকিরা নিকৃষ্ট। কোত্থেকে এলো? ওই যে মনুবাদ, যেটাকে ওরা আমাদের সংবিধান করতে চাইছে, সেই মনুবাদে বলা আছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, মুখ থেকে। ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি। ব্রহ্মার উরু থেকে, মানে পায়ের থাই, যেটা আমি দেখাতে পাচ্ছি না বসে আছি বলে, সেখান থেকে বৈশ্যের সৃষ্টি। আর পদতল, পায়ের পাতার থেকে সবচেয়ে নিচ থেকে শূদ্রের সৃষ্টি। তাই ব্রাহ্মণ সবচেয়ে ওপরের দিকের অংশ থেকে সৃষ্টি বলে ব্রাহ্মণ উৎকৃষ্ট, বাকিটা তার নিচ থেকে বলে তারা নিকৃষ্ট। বোঝা গেল যুক্তিটা? এটা মানা যায়? ভারত